তারানাথ তান্ত্রিকের গল্প কার না ভালো লাগে। নমস্কার, আমি দীপ। অনু অডিও ফিল্মসের নিবেদনে সুজন সেনের কলমে সবার প্রিয় তারানাথের আরেকটি গল্প, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর ক্ষোভ। গল্প পাঠ এবং প্রধান সূত্রধার আমি দীপ। অন্যান্য চরিত্রে দীপ, পূজা, অপূর্ব। আবহ, পোস্টার ডিজাইনে অপূর্ব। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর ক্ষোভ। গরমটা যা পড়েছে আর সহ্য হচ্ছে না বিভূতি। কিশোরী আমার ঘরে প্রবেশ করতে করতে কথাটা বলল। কিশোরীর এই আকস্মিক আগমনে আমি কিছুটা হকচকিয়ে গিয়ে বললাম, আরে কিশোরী বাবু যে, তা আজ এত সকাল সকাল? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি এলুম বটে। এই ছুটির দিনের এই অলস দুপুরে কেমন একটা একঘেয়েমি যেন দয়াদ্র চিত্তে আমাকে গ্রাস করার চেষ্টা করছিল। কিন্তু আমিও তো বড্ড চালাক লোক, তাই এই একঘেয়েমির একমাত্র মারাত্মক কার্যকরী পাথেও বিভূতিবাবুর নিকট এসে উপস্থিত হল। তা কিশোরীর কথা শুনে আমি হাসতে হাসতে বললুম, বাহ বাহ কিশোরী, ইদানিং দেখছি সাহিত্যিকদের মতো বড্ড রসিয়ে কথা বলার চেষ্টা করছো। তা এখন চাকরি ছেড়ে সাহিত্যিক টাহিত্যিক হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? আরে না না, কি যে বলো না বাবু, তোমার সাথে রসিয়ে কথা বলবো না তো কার সাথে বলবো শুনি? আমি স্বল্প হেসে বললুম, তা ঠিক বটে। আচ্ছা, এখন মশকরা ছেড়ে কাজের কথায় আসা যাক। তা বলছিলাম, এই ভর দুপুরে ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়াটা ঠিক হবে কি? কিশোরী নিজের হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 2টো। তার উপর যা গরম পড়েছে, তাতে তোমার বাড়ি থেকে তো পায়ে হেঁটে মটলেন পর্যন্ত যাওয়া অসম্ভব। আর যদি এখন চলেও যাই, এই গরমে গল্প শোনার যে মজা, তা থেকে আমরা বঞ্চিত হব কিন্তু। তাহলে কি করা যায় কিশোরী? একটা কাজ করতে পারি। তোমার বাড়ি থেকে খানিকটা দূরে ওই নদীর প্রবাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে ওই যে ছোট্ট একটা ডোবার মতো তৈরি হয়েছে না, হ্যাঁ, তো ওই জলাধারের কাছে বিকেল পর্যন্ত একটু আড্ডা দিয়ে তারপর বরং বিকেল হলে না হয় আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হবে, বুঝো কিনা, এই তখন ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে এখন। আমি খুশি হয়ে বললুম, বাহ বাহ, তাই করি চলো। ডোবাটার ধারে অনেক নারকেল গাছও আছে, তার জন্য ওখানের পরিবেশটাও বেশ শীতল। আবার মাঝে মাঝে নদীর তীর থেকে শীতল হাওয়া মৃদু গতিতে ডোবাটার দিকে প্রবাহিত হয়। বেশ আরামদায়ক একটা পরিবেশ। চলো তাহলে ওখানেই যাওয়া যায়। গিন্নিকে বলে কিশোরী আর আমি বেরিয়ে পড়লুম ডোবাটার দিকে। 5 মিনিট হাঁটার পর আমরা গিয়ে পৌঁছলুম ডোবাটার ধারে। তারপর সেখানে বসেই এমন গল্প জুড়ে দিলুম যে কখন দুপুর গড়িয়ে সন্ধে সন্ধে হয় হয় করছে তা আর টের পেলাম না। এমন সময় কিশোরী বলে উঠল, বিকেল পেরিয়ে সন্ধে তো নেমে এলো দেখছি, তা এই তারানাথের গৃহে যাবে কখন? আমি একটু ইতস্তত হয়ে বললুম, হ্যাঁ তাই তো, এত ভীষণ দেরি হয়ে গেল দেখছি। চলো চলো কিশোরী, আর দেরি নয়, এবার সোজা তারানাথের বাড়িতে পৌঁছেই যাত্রার বিরতি ঘোষণা করব। যেমনই বলা অমনি কাজ। কিশোরী আর আমি তড়িঘড়ি হাঁটতে শুরু করলুম তারানাথের বাড়ির দিকে।
হাতে সময় কম থাকায় তেলে ভাজা আর নেওয়া হলো না। তবে কিশোরী আগে থেকেই দুটি পাসিং শো কিনে রেখেছিল, ফলত সেটাই আজ ঠাকুর মশাইয়ের উপহার। তারানাথের বাড়ির সামনে পৌঁছেই কিশোরী দরজায় কড়া নাড়তে শুরু করলো। দরজায় 2-3টি টোকা দিতেই দরজাটি আপনা আপনি খুলে গেল। তাই আমরা দেরি না করে তড়ি ঘড়ি তারানাথের গৃহের ভিতরে প্রবেশ করলাম। গৃহে প্রবেশ করেই কিশোরী ডাকতে শুরু করলো, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন নাকি দরজা ভেজিয়ে রেখে বাইরে ঘুরতে বেরিয়েছেন? ও ঠাকুর মশাই। আমরা বৈঠকখানার ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ নিশ্চুপে থাকার পর আমি কিশোরীকে বললাম, কিশোরী, আজকে একটু বেশি দেরি করে ফেললাম না তো? এই ভর সন্ধ্যায় ঠাকুরমশাইয়ের কাছে আসাটা কি উচিত হলো? কিশোরী হাসতে হাসতে উত্তর দিল, এই কি যে বলো না তুমি, দেখলে না আমাদের দেখতে এই ঠাকুরমশাইয়ের মুখে কিরকম একটা হাসি স্রোত বয়ে গেল। আমাদের জন্য ওনার মনের দরজা সব সময় খোলা। আর তাছাড়াও এই বৃদ্ধ বয়সে ঠাকুরমশাইয়ের সঙ্গী বলতে তো আমরা এই দুজন ব্যক্তি মাত্র, তাও আবার এই সপ্তাহের একটা দিনই আমাদের তার সাথে দেখা হয়। তাই আমরা যে কোনো সময় আসি না কেন, ঠাকুরমশাই রাগ করবেন না। তারানাথ ঘরে প্রবেশ করতে না করতেই বললেন, বাহ বাহ কিশোরী, তোমার বুদ্ধির তার তো দেখছি দিন দিন বিশ্লেষিত হচ্ছে। তুমি যে আমাকে বুঝতে পেরেছ, এটা জেনে আমি খুব খুশি হলাম। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী মাথা চুলকোতে চুলকোতে নিজের পকেট থেকে পাসিং শো দুটি বার করে তার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, কি যে বলেন না, এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য। তারানাথ আনন্দিত মনে পাসিং শো দুটি কিশোরীর হাত থেকে নিয়ে পাশের একটি টেবিলের ওপর রেখে দিল। তারপর স্বল্প হাসি মুখে বলল, এই যে কিশোরী আর বিভূতি, তোমরা তো এতদিন ধরে আমাকে চেনো এবং আমার গল্প শোনো, কিন্তু দুজনই আমাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছ, বা বলা যেতে পারে আমার সম্বন্ধে দুজনের মত পৃথক। আর এটাই স্বাভাবিক। তা দুজন পৃথক ব্যক্তির চিন্তাধারা বা বিশ্লেষণ ক্ষমতা কখনোই এক হতে পারে না। মোদ্দা কথা, এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে একটি বিষয়কে অনুধাবন করে বা বোঝার চেষ্টা করে। আর এই অনুধাবন ক্ষমতা বা বোধগম্য শক্তির তারতম্যের কারণেই একটি ছোট্ট সামান্য ঘটনায় অনেক সময় খুব জটিল বা বৃহৎ আকার ধারণ করে। এইরকমই এক সামান্য ভুল বোঝাবুঝির ফলে আমাকে সাক্ষী হতে হয়েছিল এক বীভৎস ঘটনার। সেই ঘটনার কাহিনী আজ তোমাদের বলবো। আমি ও কিশোরী একসঙ্গে বলে উঠলুম, ও বলুন তাহলে। হ্যাঁ, এই বলুন তাহলে। ঠাকুরমশাই এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, তা আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা। তখন আমিও ছিলাম তোমাদের মতো তরতাজা এবং অনুসন্ধানী চেতনার একজন যুবক। যুবাবস্থায় আমি যে তন্ত্র চর্চার নেশায় এক দেশ থেকে আর এক দেশে যাযাবরের মতো ঘুরে বেড়াতাম, এ কথা নিশ্চয়ই তোমাদের অজানা নয়। কিশোরী বলল, না না ঠাকুরমশাই, তা তো জানি। এর আগের একটি গল্পে
তোমরা আমার মুখে উত্তরবঙ্গের কোচবিহার নামের একটি স্থানের কথা শুনেছিলে, মনে আছে নিশ্চয়ই? কিশোরী উৎসাহের সাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি। আপনি পরের কাহিনী বলুন। ঠাকুরমশাই কিশোরীর এরূপ উৎসুকতা দেখে একটু হেসে বলতে শুরু করলেন, তা হয়েছিল কি, আমি সেইবার কোচবিহার থেকে ফিরবো করছি, এমন সময় ঘটনাক্রমে একজন বিজ্ঞ বৃদ্ধের সাথে আমার দেখা হয়। তা বিধির এমনই বিধান যে আমি সেই বৃদ্ধের কাছে থেকে জানতে পারি তিনিও নাকি যুবক বয়সে আমারই মতন তন্ত্র চর্চার উদ্দেশ্যে নানান স্থানে ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু উপযুক্ত গুরুর অভাবে তার সেই মনস্কামনা আর পূর্ণ হয়নি। তবে তিনি যে কোনো গুরু সন্ধান পাননি এটা বলা ঠিক হবে না, কারণ তার যুবক বয়সে তাদেরই গ্রামে একবার তিলকনাথ নামের নাকি খুব বৃহৎ মাপের একজন তান্ত্রিকের আগমন ঘটেছিল। ফলত সেই বৃদ্ধ তিলকনাথ তান্ত্রিকের কাছে নাকি তন্ত্র চর্চার অনুশীলন করতে চেয়েছিলেন, কিন্তু যুবক বয়সে বৃদ্ধের কোনো এক বড় ভুলের কারণে তিলকনাথ নাকি তাকে আর দীক্ষা দেননি। এখানে একটা আশ্চর্যের বিষয় কি জানো, ওই তিলকনাথ তান্ত্রিককে নাকি সেই বৃদ্ধ আমার সেই গ্রামে আগমনের ঠিক 1 সপ্তাহ আগে নাকি দেখেছিল। তাই সেই বৃদ্ধ আমাকে বলেছিল, বাবা, তিলকনাথ তান্ত্রিক মহান ক্ষমতার অধিকারী। তিলকনাথ তান্ত্রিককে আজ থেকে প্রায় 50 বছর আগে দেখেছিলাম। কিছুদিন আগে ভাগ্যক্রমে পুনরায় তার দর্শন পেয়েছি। একটা বিষয় আমাকে দারুণ অবাক করেছে। 50 বছর আগে তিনি যেরকম ছিলেন আজ তিনি সেই রকমই আছেন। বার্ধক্য তাকে ধরতে পারেনি, তার অশেষ ক্ষমতা। তুমি যদি সত্যিকারের গুরু চাও তাহলে তিলকনাথ তান্ত্রিকের শরণাপন্ন হও। আমি তখন বলেছিলাম, কি করে ওনার খোঁজ পাবো? বৃদ্ধ উত্তরে বলল, তিনি উত্তরের দিকে গেছেন, তুমি সেই দিকেই যাও। ভাগ্য ভালো থাকলে তার সন্ধান পাবে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমি প্রথমেই মুগ্ধ হয়েছিলাম। তার উপর তিলকনাথ তান্ত্রিকের মতো ক্ষমতাবান গুরু পাওয়ার আশায় আমি আর বাড়ির দিকে না ফিরে সোজা পাড়ি দিয়েছিলাম শস্য শ্যামলা বঙ্গদেশের আরো উত্তর প্রান্তে। কোচবিহারে থাকাকালীন একটা জিনিস আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে আমাদের এই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের প্রাকৃতিক মহিমা ঢের গুণ বেশি। বড় বড় পাহাড়, সবুজ বন্যাদি, নানান প্রকারের জীবজন্তু আর পক্ষীর সমারোহ বঙ্গদেশের উত্তর প্রান্তকে আরো সমৃদ্ধ করে তুলেছে। তিস্তা, তোরসা, কালচানির মতো জীবিত স্রোতস্বিনীরা সারা বছর বঙ্গদেশের উত্তর প্রান্তকে সবুজ ফসলে ভরিয়ে রাখে। যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ, যেন ফসলের দেবী স্বয়ং ভূপৃষ্ঠে অবতীর্ণ হয়ে সবুজের চাদর জড়িয়ে দিয়েছে ধরিত্রী মাকে। আমি ক্রমাগত উত্তরের দিকে পথ হাঁটছিল আর মন ভরে প্রত্যক্ষ করছিলুম চারিপাশের প্রকৃতিকে। 3 দিন পথ হাঁটার পর
আমি লোকালয় ছাড়িয়ে বন্যভূমির মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু তিলকনাথ তান্ত্রিকের দেখা পেলাম না। তবে আশ্চর্যজনকভাবে সেই বনভূমির মধ্যে আবিষ্কার করলাম 20-25 ঘর পরিবার নিয়ে গঠিত একটি ছোট্ট পল্লী। প্রথমে ঘরগুলির আকার আকৃতি দেখে আমি তাদের আদিবাসী গোষ্ঠী মানুষ বলে মনে করেছিল। পল্লীর ভিতরে প্রবেশ করতেই 2-3টে শিশু আমার কাছে ছুটে আসে। তাদের দেখেই আমি অনুমান করি এরা দেশীয় বাঙালি। তারপর একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেয়ে বুঝে যাই এরা সত্যি দেশীয় বাঙালি। সেই ব্যক্তিটি আমার নিকট এসে প্রশ্ন করল, ঠাকুর মশাই, আমরা কি কিছু চাই? আমি বললাম, না না, আমি কিছু চাই না, তবে আমার একটা প্রশ্ন আছে, যদি কিছু মনে না করেন তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনারা তো আদিবাসী নন, আপনাদের দেখে তো পাড়া গায়ের বাঙালি বলে মনে হয়, তবে আপনারা লোকালয় ছেড়ে এখানে এসে বাস করছেন কেন? লোকটি কিছুটা নিরাশ হয়ে বলল, আসলে আমরা পরিস্থিতির শিকার, তাই আজ প্রাণের ভয়কে সঙ্গে নিয়ে এই অরণ্যের মধ্যে বাস করছি। কেন? প্রাণের আতঙ্ক কেন? আপনি যদি একটু খুলে বলতেন। হায় ভগবান, কি ভয়ানক সেই ঘটনা! এখনো সেই ঘটনার চিত্রপট মনে ঘনীভূত হলে আতঙ্কে আমার দেহের প্রতিটি শিরা উপশিরা কেঁপে ওঠে। তাই তাই দয়া করে আমাকে সেই বিভীষিকাময় স্মৃতিগুলিকে পুনরায় স্মরণ করার জন্য অনুরোধ করবেন না। আমি কিছু বলতে পারবো না। লোকটি যেহেতু তাদের পূর্ব অবস্থার কোনো তথ্যই আমার কাছে প্রকাশ করতে নারাজ, তাই আমিও আর তাকে জোড়াজুড়ি করলুম না। তাকে পাশ কাটিয়ে পল্লীটি থেকে বেরিয়ে যাত্রা শুরু করলুম, কিন্তু পিছন থেকে এক বয়স্ক বৃদ্ধা হঠাৎই আমাকে উদ্দেশ্য করে ডেকে উঠল। এই যে বাবা, যেও না, এই দিকে শুনে যাও। বৃদ্ধার ডাক শুনে আমি পিছন ফিরে তাকালাম এবং দেখলাম সেই ব্যক্তির ডান দিকে একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে বছর 80-90 এক বৃদ্ধা। বৃদ্ধাকে দেখে আমি বললাম, হ্যাঁ মা, কিছু বলবেন? সেই বৃদ্ধাটি কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ বাবা, আগে তুমি আমার নিকটে আসো। বৃদ্ধার কথা মতো আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, হ্যাঁ মা, বলুন, কি বলতে চান? বৃদ্ধাটি তার দাঁতবিহীন মাড়ি দুটি বের করে কিছুটা হেসে বলল, বাবা, সন্ধে হতে তো আর দেরি নেই, তাই তুমি আজকে রাতটা না এখানে থেকে যাও। তাছাড়া তোমাকে দেখে ব্রাহ্মণ ঘরের সন্তান বলেই মনে হয়, তাই তুমি এখানে একটা রাত থাকলে আমাদের মঙ্গল হবে। বৃদ্ধা ঠিক কথাই বলেছিলেন। তখন ছিল গোধূলি বেলা, সূর্য অস্ত যাওয়ার উপক্রম করেছে। ফলত সারা আকাশ জুড়ে লাল আলোর আভা ছড়িয়ে পড়েছে। আমি বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে স্পষ্ট সেই দৃশ্য অবলোকন করছিলাম আর রাত্রের আশ্রয়ের কথা ভাবছিলাম। কিন্তু সেই বৃদ্ধা হঠাৎই স্বর্গের কোনো দূতের ন্যায় আমাকে আমন্ত্রণ জানালেন। ফলত আমি হাসি মুখে সেই বৃদ্ধার কথায় রাজি হয়ে বললাম,
হ্যাঁ মা, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাহলে আজকের রাতটা না হয় আপনাদের এই ছোট্ট পল্লীতেই রয়ে যাব। আমার এই কথায় খুশি হয়ে বৃদ্ধা বললেন, ভালো, খুব ভালো। আমার কথায় তুমি রাজি হয়েছ, এতে আমি খুব খুশি হয়েছি। এসো বাবা, এসো আমার কুটিরে এসো। আমি এতক্ষণ পল্লীর সম্মুখে দাঁড়িয়ে তাদের সাথে বাক্যালাপ করছিলাম। বৃদ্ধার অনুরোধে আমি তাকে অনুসরণ করতে করতে পল্লীর ভিতরে প্রবেশ করলাম। পল্লীটির সবকটি ঘরই একই রকম, বাঁশের কঞ্চি দ্বারা নির্মিত, বেড়ার উপরে খড় বা ঘাস জাতীয় কোনো কিছু দ্বারা ছাওয়া। ঘরগুলো যে খুব বড় তাও নয়, এক কথায় বলতে গেলে ছোট ছোট কুটিরের মতো। পল্লীর প্রথমে দুটি কুটির অতিক্রম করে তৃতীয় কুটিরটির সম্মুখে গিয়ে বৃদ্ধা দাঁড়িয়ে পড়ল এবং বলল, বাবা এসো, এইটাই আমার কুটির। বৃদ্ধা কুটিরে প্রবেশ করলে আমি তার বিজন বিজন কুটিরের ভিতর প্রবেশ করলাম। মাটির মেঝের উপর খড় ছড়িয়ে রাত্রে শোয়ার ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধা আমাকে সেই খড়ের উপরেই বসতে বললেন, তারপর বাইরে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর একটি মাটির ঘটিতে করে সামান্য জল এনে আমার হাতে দিলে। তারপর নিজের সাদা শাড়ির আঁচলের পুঁটলি থেকে কয়েকটি বন্য ফল আমার হাতে দিয়ে বললেন, বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেকটা দূরের পথ অতিক্রম করে এসেছো। তা এই ফল দুটি খেয়ে সামান্য জল যোগ করলে আমি খুব খুশি হই। আমি বৃদ্ধার কথা শুনে বললুম, অবশ্যই মা, অবশ্যই। আপনি এত কষ্ট করে আমার জন্য এগুলো সংগ্রহ করে আনলেন, আমি অবশ্যই খাবো। আমার কথা শুনে বৃদ্ধা খুশি হয়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি খাও। আমি গিয়ে ততক্ষণ কয়েকটা বন্য শাক পাতা কিছু সবজি জোগাড় করে আনি। ঠিক আছে মা, আপনি যান। বৃদ্ধা কুটির থেকে বেরিয়ে গেলেন। আমি সেই বন্য ফল কয়েকটা বেশ তৃপ্তি করে খেলুম। আহা, কি তার স্বাদ! ফলগুলোর আকার অনেকটা ওই লিচুর মতো, কিছুটা লালচে সবুজ রঙের। পরে বৃদ্ধার কাছে সেই ফলের নাম জানতে পারি, তবে এই মুহূর্তে আমার স্মরণে নেই। ফল দিয়ে জলযোগ সম্পন্ন করে আমি এবার কুটির থেকে বেরিয়ে সম্পূর্ণ পল্লীটিকে পরিদর্শন করতে শুরু করলাম। পল্লীটিকে পরিদর্শন করে যা বুঝলাম, সবকটি কুটিরই বৃদ্ধার কুটিরের ন্যায় নবনির্মিত, যেন পল্লীর মানুষগুলি হঠাৎ কোনো দুর্যোগময় পরিস্থিতির সম্মুখীন হয়ে রাতারাতি এসে এই অরণ্যে আচ্ছাদনে বাসস্থান নির্মাণ করেছে। পল্লীতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর সন্ধ্যা নাগাদ আমি বৃদ্ধার কুটিরে ফিরে গেলাম। কুটিরে ফিরে দেখি বৃদ্ধা উঠানে বসে মাটির উনুনের উপর কি যেন রান্না করছে। আমাকে ফিরতে দেখে তিনি বললেন, কোথায় গিয়েছিলে বাবা? এই তো আপনাদের পল্লীটিকে একটু ঘুরে দেখলাম। ও, তা বাবা তোমার জন্য আমি এখানে সামান্য রন্ধন করছি। কিছুটা চাল আর কয়টা শাক পাতা সেদ্ধ ছাড়া বেশি কিছু তোমাকে খাওয়ানোর সামর্থ্য তো আমার নাই। তাই হতে না না, ও কি বলছেন মা, ওইটুকুই আমার জন্য যথেষ্ট। আপনি যে ভালোবেসে আমার জন্য রান্না করেছেন, এটাই আমার জন্য অনেক। তা মা, একটা প্রশ্ন আমার মনকে বড় উতলা করে তুলেছে। কি প্রশ্ন বাবা?
মা, আপনারা এখানে ঠিক কতদিন আগে বসতি স্থাপন করেছে, আর কেনই বা এই গহীন অরণ্যের মাঝখানে বসবাস করছেন? তা যদি একটু খুলে বলতেন তাহলে আমার মনের উৎকণ্ঠা খানিকটা নিবৃত হতো। সে তো অনেক কথা, তবে তুমি যেহেতু আমাদের অতীত সম্পর্কে জানার ইচ্ছে প্রকাশ করেছ, সেহেতু তোমাকে আমি সবটা খুলে বলছি। পূর্ণিমার খোলা আকাশের নিচে বসে উনুনে অগ্নি সংযোগ করতে করতে বৃদ্ধা তার কাহিনী বলা শুরু করলেন। আমিও মাটির উপর কিছু পাতা বিছিয়ে আসন করে বৃদ্ধার অতীত জীবনের কাহিনী শুনতে শুরু করল। বৃদ্ধা বললেন, প্রায় 2 বছর আগের কথা। তখন আমরা বসবাস করতাম শস্য শ্যামলা সতেজ জনবহুল একটা স্নিগ্ধ গ্রামে। আমাদের গ্রামের নাম ছিল শল্যিপুর। সেইখানে ঘরে ঘরে ছিল গোয়াল ভর্তি গরু, গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ। বলতে গেলে আমাদের গ্রামের কারোরই কোনো কিছুর অভাব ছিল না। যদিও বা কোনো কারণে কারোর কিছু অভাব দেখা দিত, তাহলে আমরা সকলে মিলে সেই ব্যক্তিকে সাহায্য করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতাম। এইভাবে একে অপরের পাশে থেকে আমরা সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছিলাম। কিন্তু হঠাৎই কোনো এক অজ্ঞাত ভুলের কারণে ঈশ্বর আমাদের প্রতি বিরূপ হয়ে উঠলেন। আমাদের উপর ধীরে ধীরে নেমে এলো অপশক্তির ভয়ানক তাণ্ডব লীলা। সেই তাণ্ডব লীলা এতটাই ভয়াবহ ছিল যে আমাদের সব সুখ স্বাচ্ছন্দ্যকে পাশিয়ে নিয়ে গেল কাল বৈশাখী ঝড়ের মতো। পল্লীতে প্রবেশ করা মাত্রই যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎকার ঘটেছিল, এই তাণ্ডব লীলার সূত্রপাত তার পরিবার থেকে। ওর নাম হলো দীপেন ঘোষ। আমরাকে আদর করে দীপু করে ডাকি। দীপুর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমি নিজের ছেলের মতো ওকে ভালোবাসি। দীপুর পূর্বপুরুষেরা ছিল জমিদার, তাই এই যুগে সে জমিদারি না থাকলেও বহু স্থাবর অস্থাবর সম্পত্তির হওয়ার দরুন তারা ছিল গ্রামের এক অনন্য বিত্তশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। দীপুর বাবা মুকুল বাবু, তিনি ছিলেন গ্রামের কর্তা, স্থানীয় লোক। তার পাশাপাশি ছিলেন খুব দয়ালু মানুষ, আর এই দয়ালু স্বভাবের জন্য গ্রামের বিপদে আপদে মুকুল বাবু সকল লোকেদের যথাসাধ্য চেষ্টা করতেন। তার এই দয়ালু স্বভাবের জন্য গ্রামের লোকের আপদে বিপদে মুকুল বাবু তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতেন। কিন্তু দুঃখজনকভাবে মুকুল বাবু স্ত্রী অর্থাৎ দীপুর মা দীপুকে জন্ম দেবার সময় মারা যান। ফলত সেই সদ্যজাত অবস্থায় দীপু মাতৃহীন হয়ে পড়ে। দীপুর মা মারা যাবার পর মুকুল বাবুর অবস্থা অস্বাভাবিকভাবে খারাপ হতে থাকে। স্ত্রীর মৃত্যুর শোকে মুকুল বাবু এতটাই শোকাতুর হয়ে পড়েন যে তিনি নিজের সমস্ত কাজ বাজ ছেড়ে দেন। এমনকি দীপুর কথা পর্যন্ত তার স্মরণে থাকে না। এমন অবস্থায় দীপুর বিদ্যা ঠাকুমা আমাকে এসে বললেন, সবই তো জানো, বৌমা মারা যাবার পর মুকুল একেবারে মুষড়ে গেছে, ছেলেটার খোঁজ পর্যন্ত নিচ্ছে না। আমি বুড়ি মানুষ, একলাই দুধের শিশুটাকে নিয়ে কি করি বলো দেখি? তুমি যদি মাঝে মধ্যে গিয়ে একটু খেয়াল রাখতে শিশুটির।
তাহলে হয়তো মাতৃ আদরের অভাব কিছুটা লাঘব হতো। দীপুদের বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে 1/2 মাইল কানেক দূরে। তাছাড়াও মুকুল বাবু ছিলেন আমার স্বামীর পরম মিত্র। বলো তো, দীপুর কথা আমি স্বামীকে বললে উনিও আমাকে দীপুর খেয়াল রাখার পরামর্শ দেন। এইদিকে আমার মেয়ে অম্বালিকার তখন মাত্র 2 বছর। বলো তো, আমি রোজ সকাল বিকাল 2 বেলা গিয়ে দীপুকে নিজের স্তন্য দুগ্ধ খাওয়াতে শুরু করি। এভাবে বছর খানেক কেটে যাওয়ার পর দীপুকে আমি নিজের বাড়িতে এনে রাখতে শুরু করি। দিনের বেশিরভাগ সময় দীপু আমাদের বাড়িতে কাটাতে শুরু করে। বলো তো, আমার মেয়ে আর দীপু একসাথে বড় হতে থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে দীপু খুবই বদমেজাজি রুক্ষ স্বভাবের হয়ে উঠতে থাকে। মুকুল বাবুর দীপুর দিকে বেশি ধ্যান দিতেন না বলে দীপু হয়ে উঠল ডান পিঠে বদমাইশ ও উশৃঙ্খল এক যুবক। সে চুপিসারে গ্রামের মানুষের নানা ক্ষতি করতে থাকে। বলো তো, মুকুল বাবুর কাছে গ্রামবাসীরা নানান অভিযোগ আর নালিশ করে আসতে থাকে। মুকুল বাবুর মা এবং আমি দীপুকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতে থাকি, কিন্তু ও তো কারোর কথা গ্রাহ্যই করতো না। তাই দীপু অবস্থার উন্নতির জন্য মুকুল বাবুর মা মুকুল বাবুকে আমার সামনে একদিন বলেছিলেন, দীপুটা হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে রে, ওর উশৃঙ্খল স্বভাবটাও দিন দিন বেড়ে চলেছে। বড় ছোট কোনো কিছুই মানছে না, বদ সঙ্গে সারাটা দিন অতিবাহিত করছে। তা আমি কি বলি, দীপুর বয়স তো 18 হয়েই গেল, একটা কাজ কর, ওর জন্য ভালো একটা মেয়ে দেখার ব্যবস্থা কর। বিয়ে হয়ে যাবার পর সংসারের বন্ধনে আবদ্ধ হলে ও ঠিক শুধরে যাবে। নিজের মায়ের এইরূপ কথা শুনে মুকুল বাবু প্রবল ক্রোধান্বিত হয়ে উঠলেন এবং সাপ সাপ তাকে বলে দিলেন তিনি ওই বদ ছেলেকে বিয়ে দিয়ে কোনো মেয়েরই জীবন নষ্ট করতে পারবেন না। কিন্তু মুকুল বাবুর মাও ছিলেন নাচর বান্দা। মুকুল বাবুর এইরূপ ব্যবহারে তিনি নাওয়া খাওয়া সব বন্ধ করে শয্যাশায়ী হলেন। ফলত তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হতে শুরু করলেন। মায়ের এমনি অবস্থা দেখে মুকুল বাবু পুত্রের বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এবং নিজের মাকে প্রতিশ্রুতি দিলেন। ফলত দীপুর ঠাকুমা নিজের আমরণ অনশন ভঙ্গ করে এবং নিজে দীপুর জন্য মেয়ে দেখতে শুরু করলেন। নিজের পরিবারের যোগ্য পাত্রী খোঁজার জন্য তিনি চারিদিকে মোট 4 জন ঘটককে নিয়োগ করেছিলেন। প্রায় 40-50টা মেয়ে দেখার পর তিনি এক গরিব ঘরের মেয়েকে পছন্দ করলেন। মেয়েটির নাম ছিল সুনন্দা। আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারের মেয়ে না হলেও সুনন্দার রূপ ছিল অতুলনীয়। টানা টানা চোখ, তীক্ষ্ণ নাক, গৌরবর্ণ ঈষৎ গোলাকার মুখমণ্ডল। সর্বোপরি সে কোনো জমিদার বাড়ির মেয়ের থেকে কোনো দিকে কম না। রূপের সাথে সাথে তার ব্যবহারও ছিল খুব শিষ্ট এবং ধীর স্থির। আমার এখনো মনে পড়ে, দীপুর মতন ও যখন আমাকে মা বলে ডাকতো তখন ওর মধুর এবং ধীর কণ্ঠস্বর কতই না মনোরম শোনাতো। এরপর দীপুর ঠাকুমা ওর কোনো মতামত না নিয়ে একদিন ধুমধাম করে সুনন্দার সাথে ওর বিয়ে আয়োজন করে ফেললেন।
বিয়ের দিন মুকুল বাবু শল্যিপুরে সকলকে তো নিমন্ত্রণ করলেনই, তার পাশাপাশি আশেপাশের আরো 2টি গ্রামের সকল গরিব দুঃখী মানুষকে আমন্ত্রণ জানালেন। নিমন্ত্রণ দিতে গিয়ে নাকি সকলকে বলেছিলেন বাড়ির সবাই আসবেন, কিন্তু আমার দীপু ও বৌমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, যাতে তাদের জীবনটা সুখের হয়। বিয়ের দিন ঘোষ বাড়িতে সাজো সাজো রব পড়ে গেল। বাইরে থেকে গাইয়ে বাদ্যকর সকলকে আনা হলো। দীপুদের বাড়িটা ছিল পুরনো আমলের বিরাট বড় জমিদার বাড়ি। বিয়ের দিন সেই বাড়িতে জনতার ভিড় এতটাই উপচে পড়ল যে স্থানাভাব দেখা দিল। বিয়ের দিন সেই বাড়িতে জনতার ভিড় এতই উপচে পড়ল যে স্থানাভাব দেখা দিল। মুকুল বাবু মন খুলে গরিব দুঃখীদের দান করতে শুরু করলেন। মেয়েকে তুলে এনে মুকুল বাবু নিজের বাড়িতেই বিবাহ দেবেন বলে ঠিক করেছিলেন। সেই মতো তিনি পালকি ও পালকি বাহ সহ কিছু সেপাহীদের ব্যবস্থা করে রেখেছিলেন, কারণ পাঁচির বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলে নাকি তখন খুব ডাকাতির উৎপাত ছিল। তিনি সকাল সকালেই সুনন্দাকে আনবার উদ্দেশ্যে পালকি পাঠিয়ে দিলেন, কিন্তু দুপুর নাগাদ এক ভয়ঙ্কর খবরে বিয়ে বাড়ির সকল আনন্দই কর্পূরের মতো উবে গেল। আমরা সকলে তখন বিয়ের সাজে মত্ত। ঠিক তখনই মুকুল বাবুর নিয়োগ করা এক সেপাহী ওরাই করে হন্তদন্ত হয়ে ছুটে এসে মুকুল বাবুর পায়ে লুটিয়ে পড়ল। সিপাহীর এইরূপ অবস্থা দেখে মুকুল বাবু তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কারোর কোনো বিপদ ঘটলো নাকি? মুকুল বাবুর কথা শুনে সিপাহীটা কাঁদো কাঁদো স্বরে বললেন, হ্যাঁ বাবু, তাড়াতাড়ি একটা কিছু করুন। বৌমণিকে নিয়ে পালকি করে ফেরার সময় আমাদের উপর ডাকাতে আক্রমণ করেছে। ওরা আমাদের থেকে সংখ্যায় দ্বিগুণ। আমরা মোটে ছিলাম 15 জনা, ডাকাতের সংখ্যা কমপক্ষে 30-35 জন হবে। আমার সঙ্গীরা এখনো ওদের সাথে লড়াই করছে, কিন্তু বেশিক্ষণ ওরা ডাকাতদের আটকাতে পারবে না। তাই সাহায্যের জন্য ওরা আমাকে পাঠিয়েছে। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন বাবু। নববধূর পালকিতে ডাকাত পড়েছে শুনে মুকুল বাবু ক্রোধান্বিত হয়ে নিজের কক্ষে ছুটে গেলেন এবং একটি বন্দুক বের করে আনলেন। তারপর আরো একটি ঘোড়ার পিঠে চড়ে সিপাহীটির সাথে নববধূকে উদ্ধার করবার জন্য রওনা দিলেন। মুকুল বাবুকে এইভাবে ঘোড়ার পিঠে চড়ে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে কিছু গ্রামবাসী তাকে সাহায্য করার জন্য গরুর গাড়িতে তার পিছন পিছন রওনা হয়ে পড়ল। আর বাকি গ্রামবাসীরাও তাদের কর্তার এই বিপদের সময় তাকে সাহায্য করবার জন্য লাঠি ছোটা ঠ্যাঙা নিয়ে সিপাহীদের বলে দেওয়া স্থানের দিকে রওনা হয়ে পড়ল। শল্যিপুর গ্রামের পর 2টো গ্রাম অতিক্রম করলেই নববধূর প্রিয়, আর সেই স্থানে এক বনের মধ্যে তাদের ওপর নাকি ডাকাত আক্রমণ করেছিল। শল্যিপুরের পরের 2টি গ্রামেও মুকুল বাবুর এই বিপদের কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ফলে সেই গ্রাম দুটির মানুষও মুকুল বাবুকে সাহায্যের জন্য নাকি এগিয়ে গিয়েছিল। পরে আমি এক সিপাহীর কাছে শুনেছিলাম, ডাকাতদের সাথে যুদ্ধ করে তারা যখন পরাজিত হয়েছিল এবং ডাকাতরা তাদের প্রাণ নিতে উদ্যত হয়েছিল, ঠিক তখনই নাকি মুকুল বাবু সেখানে পৌঁছে যান এবং ডাকাত সর্দারকে গুলি করে আহত করেন।
ফলত অন্যান্য ডাকাত তার দিকে তেড়ে এলে সেখানে উপস্থিত হয় অসংখ্য গ্রামবাসী। লাঠি ঠ্যাঙা হাতে গ্রামের লোকজনদের দেখে ডাকাতরা নাকি পালাবারও চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসীরা তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলে এবং বেধড়ক মার শুরু করেন। তখন নাকি মুকুলবাবু গ্রামবাসীদের বাধা দিয়েছিলেন। ফলত আহত ডাকাত সর্দার বলেছিল, আমাদের মাফ করে দেন বাবু, আমরা পেটের দায়ে ডাকাতি করি। আমরা যে গ্রামে বসবাস করতাম সেই গ্রামের জমিদার আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, তাই নিরুপায় হয়ে আমরা এই পথে নেমেছি। আমাদের মাফ করে দিন হুজুর, আমরা এই পেশা ছেড়ে দেব। মুকুলবাবু ডাকাত সর্দারের কথা শুনে বললেন, মাপ আমি তোমাদের করতে পারি, কিন্তু একটা শর্তে। যে শর্ত বাবু? শর্তটা হলো তোমাদের দলের কেউ আর একসাথে থাকতে পারবে না। মানে সবাইকে আমি আলাদা আলাদা গ্রামে ভিন্ন ভিন্ন প্রান্তে পাঠিয়ে দেব, আর তোমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারো সেজন্য চাষের জমিও দেব। কি তোমরা রাজি তো? মুকুলবাবুর কথা শুনে আহত ডাকাত সর্দার বলে উঠল, এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা নিজের জমিতে চাষ করে খেতে পাবো। আমরা রাজি বাবু। মুকুলবাবু ছিলেন খুব বুদ্ধিমান লোক। তিনি জানতেন ডাকাতদের যদি পাশাপাশি থাকতে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে ওরা পুনরায় দল গঠন করে ডাকাতি শুরু করতে পারে। তাই যাতে এই কাজ তারা করতে না পারে সেই জন্য দলের মাথা মানে ডাকাত সর্দারকে নজরে রাখবার জন্য বললেন, কিন্তু ডাকাত সর্দার, তোমাকে আমি কোনো জমি দেব না, বরং তোমাকে আমার গৃহের নিকটে একটি ঘর বানিয়ে দেব এবং তুমি আমার জমিতে চাষ করবে আর জমির তদারকি করবে। আমি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকম মাসোহারা আমি দেব। এতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? ডাকাত সর্দার মুকুলবাবুর কথা শুনে খুশি হয়ে বলল, এ তো আমার পরম সৌভাগ্য বাবু, আমি আপনার সান্নিধ্যে থাকতে পাবো। আমার কোনো আপত্তি নেই বাবু। এই তারপর মুকুলবাবু নিজের কথা মতো ডাকাতদের সেই দিনই পৃথক পৃথক স্থানে পথ দিলেন এবং খেয়ে পড়ে বাঁচার জন্য চাষের জমিও দিলেন। ডাকাত সর্দারকে মুকুলবাবু তখন জমিদার বাড়িতে নিয়ে এলেন। তখন জানতে পারলুম ডাকাত সর্দারের নাম নীলু। একজন ডাকাতকে মুকুলবাবু বিয়ের আসরে নিয়ে এসেছেন দেখে দীপু সহ গ্রামের অন্যান্য লোকেরাও বেশ অবাক এবং ক্রোধান্বিত হয়েছিল। কিন্তু মুকুলবাবু তাদের বোঝালেন সকলে দোমনা ভঙ্গিতে নীলুর উপস্থিতিকে নিজের মধ্যে স্বীকার করে নেয়। যতই হোক নীলু তো একজন ডাকাত, ফলে সাধারণ মানুষ যে তাকে নিজেদের মতে মেনে নিতে চাইবে না, এই হলো স্বাভাবিক ব্যাপার। তা প্রথম দর্শনে এই নীলুকে দেখে আমি খানিকটা অবাকই হয়েছিলাম। বয়স ওই 20-21 গোড়ায়, গৌর বর্ণ, পাতলা চেহারা, দেখে মনে হয় নিষ্পাপ কোনো মায়াবী যুবক যাহার দ্বারা একটা পিপীলিকাকেও হত্যা করা সম্ভব নয়, সে কিভাবে ডাকাতি করতে পারে? আসলে ও তো আর পেশাদার ডাকাত ছিল না, নিতান্তই পেটের দায়ে তাকে ওই পন্থা বেছে নিতে হয়েছিল হয়তো। তা নীলুকে মুকুলবাবু জমিদার বাড়ির পাশে একটা স্থানে ঘর বানিয়ে দিলেন। এরপর ওকে কি কি কাজ করতে হবে তাও বুঝিয়ে দিলেন। এর পাশাপাশি ডাকাতদের গতিবিধিতে লক্ষ্য রাখবার জন্য তিনি প্রতিটা ডাকাতের পিছনে একটা করে গুপ্তচর নিয়োগ করলেন। বলা তো যায় না ডাকাতরা যদি গোপনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে আর কোনো ভয়ানক পরিকল্পনা তৈরি করে।